এই পরিবেশটাকে আবার ক্লাসরুম ভেবে শুরু করছি। এই ভূগোল ক্লাসে বিশেষ করে একাদশ শ্রেণীর একটি বিষয়, সেটি হলো পৃথিবীর ভূ অভ্যন্তরের গঠন, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে সেক্ষেত্রে শুভ সন্ধ্যা সমস্ত ছাত্রছাত্রীরা, আজকে শুরু করি। তো তার আগে বলি, তোমরা সকালে আজকে কে কে সেদ্ধ ডিম খেয়ে আসছো? আচ্ছা, সবাই খেয়ে এসছো তো? বেশ ভালো কথা। আচ্ছা, ডিম খাওয়ার আগে তোমরা একটা জিনিস কি ভেবে দেখেছো, বা খাওয়ার সময় ভেবে দেখেছো এখানে ডিমের বেশ কতগুলো স্তর তোমরা খুঁজে পেয়েছো? ভেরি গুড, তোমরা এখানে 3টি স্তর খুঁজে পেয়েছো, তাই তো? তাহলে এক্ষেত্রে ডিমের সঙ্গে যদি আমরা পৃথিবীর তুলনা করে থাকি, তাহলে পৃথিবীর একই রকম ভাবে কিন্তু 3টে স্তর তোমরা খুঁজে পাবে। যেমন ডিমের ক্ষেত্রে তোমরা প্রথমে একটা স্তর পেয়েছিলে, সপ্তকোষার অংশটা, সেটার সঙ্গে তোমরা পৃথিবীর শিলামণ্ডলকে অর্থাৎ ভূত্বককে তুলনা করতে পারো। তারপরে ডিমের এই খোসাটা ছাড়িয়ে দেওয়ার পর যে সাদা অংশটুকু পাবে, সেটার সঙ্গে তোমরা পৃথিবীর ঠিক গুরুমণ্ডলের তুলনা করতে পারো। এবং ডিমের ভিতরের যে অংশ অর্থাৎ কুসুমটুকু, সেটার সঙ্গে তোমরা পৃথিবীর কেন্দ্রমণ্ডল তুলনা করতে পারো। তাহলে আসে দেখি সত্যি পৃথিবীর সঙ্গে মিলে কিনা, সেটাকে একটু মিলি। এই হলো পৃথিবী, পৃথিবীর কেন্দ্র। এবার কেন্দ্র অর্থাৎ ব্যাসার্ধ, বা ব্যাসার্ধ বরাবর আমরা একটা অংশ কেটে নিলাম। এইগুলো ভূত্বক, এগুলো সমতল। এবার ডিমের ক্ষেত্রে তো আমরা বললাম একই রকম ভাবে পৃথিবীর ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এই ভূত্বকীয় অংশ থেকে একেবারে কেন্দ্র পর্যন্ত, অর্থাৎ মোট 6371 কিলোমিটার, এই যে দৈর্ঘ্যটুকু বা গভীরতাটুকু, এই পুরো গভীরতা কিন্তু একই রকমই পদার্থ নেই। ডিমের মতোই এখানে আলাদা আলাদা স্তর আছে। স্তর থাকা মানে কি? স্তর থাকা মানে হলো বিভিন্ন স্তরে বিভিন্ন রকম খনিজ উপাদান রয়েছে। আর এই আলাদা আলাদা খনিজ গঠিত যে স্তরগুলো একে অপরের থেকে আলাদা, আর এই আলাদা করার জন্য এখানে কিছু কিছু বিভাজন রেখার উল্লেখ রয়েছে। এই বিভাজন রেখাগুলোকে আমরা বিযুক্ত তল দেখি। এরকম প্রত্যেকটা স্তরের ক্ষেত্রে আলাদা আলাদা বিভাজন রেখা আছে। চলো দেখি একটু একে একে। যেমন আমরা জানি পৃথিবীর একেবারে ভূত্বক থেকে কিছু গভীরতা পর্যন্ত এই অংশকে আমরা বলে থাকি শিলামণ্ডল, যেটার সঙ্গে আমরা তুলনা করেছিলাম ডিমের উপরের খোসার সঙ্গে। মনে পড়ছে তো? ঠিক একই রকম ভাবে দেখি, যদি ডিমের খোসার পরের যে সাদা অংশটুকু, তার সঙ্গে আমরা তুলনা করেছিলাম পৃথিবীর ঠিক গুরুমণ্ডলটাকে, গুরুমণ্ডলকে। তারপরে ডিমের ওই হলুদ যে কুসুমটা, সেটার সঙ্গে তুলনা করেছিলাম পৃথিবীর একেবারে কেন্দ্রমণ্ডলকে, কেন্দ্রমণ্ডলকে। এবার মনে করবে কি, এই যে সাদা কুসুমটুকু ছিল, সাদা যে অংশটুকু ছিল ডিমের, সেটা সব থেকে শক্ত ছিল। একই রকম ভাবে পৃথিবীর ঠিক উপর দিকে অবস্থিত, মানে উপরিয়াংশ অবস্থিত শক্ত শিলা দ্বারা গঠিত যে অঞ্চলটা রয়েছে বা অংশটা রয়েছে, সেটাকে আমরা শিলামণ্ডল বলেছি। আর এই শিলামণ্ডলটাই সাধারণত 3টে প্রধান খনিজ দ্বারা গঠিত। কি কি খনিজগুলো ছিল? তাতে একটা ছিল সিলিকন, একটা হলো অ্যালুমিনিয়াম, আর একটা হলো ম্যাগনেসিয়াম। এবার এই যে খনিজগুলো আছে, সেগুলো কিন্তু ওজনের সবগুলো একই রকম নয়, এগুলো ওজনে ভিন্ন ভিন্ন। এক্ষেত্রে মনে রাখতে হবে যে খনিজের ওজন বেশি, সেটা নিচের দিকে অবস্থান করবে। এইরকমভাবে যেগুলো ভারী ওজনের সে সমস্ত খনিজগুলো পৃথিবীর নিচের দিকে অবস্থান করেছে, তাই না? আর এই খনিজের উপর ভিত্তি করে আলাদা আলাদা স্তরের নাম দিয়েছে। যেমন শিলামণ্ডলের ক্ষেত্রে যদি দেখি, এই শিলামণ্ডলটা 3টা খনিজে গঠিত, কথাটা সত্য, কিন্তু এর মধ্যে সব জায়গাতে একই রকম খনিজ কিন্তু নেই। যেমন আমরা জানি শিলামণ্ডলের মধ্যে আমার দুটো ভাগ রয়েছে, তাই না? একটা ভাগের নাম হলো মহাদেশীয় ভূত্বক, মহাদেশীয় ভূত্বক। আর আরেকটা হলো মহাসাগরীয় ভূত্বক, মহাসাগরীয় ভূত্বক। আচ্ছা, এই দুটো নাম এরকম হলো কেন? এত নাম হওয়ার পিছনে কারণ হলো ওই যে খনিজের অবস্থান আর তার ওজন। তো ওজন হিসাবে যদি দেখি, যেটা মহাসাগরীয় মহাদেশীয় যেটা ভূত্বক, এক্ষেত্রে দুটো খনিজের অবস্থান রয়েছে। একটা হলো সিলিকন, আর একটা হলো সিলিকা, আর একটা হলো অ্যালুমিনিয়াম। অর্থাৎ দুটোই হালকা ওজনে, যার কারণে সেটা অপর দিকে অবস্থান করছে, অর্থাৎ মহাদেশীয় ভূত্বকে অবস্থান করেছে। তো আমাদের একটা এক্ষেত্রে মহাদেশীয় ভূত্বকের কিন্তু উচ্চতা অনেকটা বেশি হয়ে থাকে, বেগ গুরুত্ব সেটা বেশি হয়ে থাকে। এবার যে খনিজটা তুলনামূলক ভারী, সেটা কিন্তু বেশি গভীর অবস্থান করেছে, অর্থাৎ মহাসাগরীয় ভূত্বকে অবস্থান করেছে। তাহলে এখানে কি কি খনিজ থাকবে? সে খনিজটার মধ্যে যেমন ম্যাগনেসিয়ামটা এক্সট্রা রয়েছে। তাহলে এক্ষেত্রে দুটো স্তরের যদি আমরা সাংকেতিক নাম দেখি, যেমন এখানে মহাদেশীয় যে ভূত্বকটা আছে, সেটা সাংকেতিক নাম হলো সিআর, অর্থাৎ সিলিকন এবং অ্যালুমিনিয়াম। আর মহাসাগরীয় যে ভূত্বকটা রয়েছে, সেটার সাংকেতিক নামটা হলো সীমা, অর্থাৎ সিলিকন এবং ম্যাগনেসিয়াম। এক্ষেত্রে মনে রাখতে হবে, এই মহাদেশীয় এবং মহাসাগরীয় দুটো ভূত্বকেরই কিন্তু যে বেদ পুরুত্ব, সেটা কিন্তু সব জায়গাতে সমান নয়। মহাদেশীয় যে ভূত্বক, তার বেদ মোটামুটি 70 কিলোমিটার, কোনো কোনো জায়গাতে তার থেকে কম আছে। আর মহাসাগরীয় ভূত্বক যেটা, সেটা 5 থেকে 10 কিলোমিটার। তাই গড়ে আমরা এটা 33 কিলোমিটার মতো ধরতে পারি। আচ্ছা, মনে রাখা একটা জিনিস, এটা প্রত্যেকটা স্তর আলাদা আলাদা একে অপরের থেকে বলেছিলাম না, তার মধ্যে কিছু বিভাজন রেখা আছে। তাই এখানে যে সিয়াল এবং সীমা বা মহাদেশীয় ভূত্বক আর মহাসাগরীয় ভূত্বক, এগুলো তো একে অপর থেকে আলাদা। তাই এই ক্ষেত্রে কিন্তু একটা বিভাজন রেখা আছে, সেই বিভাজন রেখার নাম হলো কনরাড বিযুক্ত, কনরাড বিযুক্ত,
বিযুক্তি তল। একইরকমভাবে এই শিলামণ্ডল থেকে যদি আমরা একটু নিচের দিকে নামি তাহলে দ্বিতীয় একটা স্তর পাবো, সেটার নাম হলো ভূমণ্ডল। তাহলে এই ভূমণ্ডলটা একবারে গভীর 29 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু ভিন্ন রকম খনিজ রয়েছে। এবারে খনিজের অবস্থান অনুযায়ী যদি দেখি তাহলে এটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, যা একটা অংশ হলো ঊর্ধ্ব ভূমণ্ডল আর একটা হলো নিম্ন ভূমণ্ডল। এবার যেটা ঊর্ধ্ব ভূমণ্ডল তারই একটা অংশ হলো অ্যাস্ট্রোস্ফিয়ার, যেখানে বিভিন্ন পদার্থগুলো অর্ধতরল অবস্থায় বা গলিত অবস্থায় রয়েছে, আর তার উপরে শিলামণ্ডল ভাসমান অবস্থায় রয়েছে। তারপরে নিচের যে অংশটা রয়েছে সেটার নাম হলো নিম্ন ভূমণ্ডল। এবার এই ঊর্ধ্ব ভূমণ্ডল আর নিম্ন ভূমণ্ডল যে নামকরণটা বললাম কিসের উপর ভিত্তি করে, না তো এখানে খনিজের উপস্থিতির উপর ভিত্তি করে এবং তাদের ওজনের উপর ভিত্তি করে। দেখো, যেটা ঊর্ধ্ব ভূমণ্ডল সেটাকে আরেকটা সাংকেতিক নামে ডাকা হয়, সেটা হলো প্রোফেসিয়া। অর্থাৎ এখানে রয়েছে ক্রোমিয়াম, লোহা আর সিলিকন এবং ম্যাগনেসিয়াম। আর নিম্ন যে ভূমণ্ডলটা রয়েছে সেখানে নিকেসিমা, সেটা সাংকেতিক নাম, অর্থাৎ সেখানে নিকেলটা রয়েছে, তার মানে ভারী ধাতুটা এখানে অবস্থান করেছে। বোঝা গেছে? এবার এই দেখো এখানে ঊর্ধ্ব ভূমণ্ডল আর নিম্ন ভূমণ্ডল বললাম, তার মানে এর মাঝে একটা বিযুক্ত রেখা আছে, এটার নাম কি? আচ্ছা, এই যে বিযুক্ত রেখাটা আছে সেটার নাম হলো রেপিডটি বিযুক্তি তল। আচ্ছা, একটা জিনিস, যে শিলামণ্ডল আর ভূমণ্ডল দুটো তো আলাদা, তার নিশ্চয়ই এখানে একটা বিযুক্তি তল হবে, সেটার নাম কি? না তো এখানে বিযুক্তি তলটার নাম হলো মোহ বিযুক্তি তল বা মোহর বিশিক বিযুক্তি তল। একইরকমভাবে শিলামণ্ডল ভূমণ্ডল পার করে যদি আমরা নিচের দিকে আগাই তাহলে সেখানে সবশেষে আমরা একটা স্তর পাবো, সেটা হলো কেন্দ্রমণ্ডল। এটা হলো সব থেকে গভীরে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে অবস্থিত এবং সব থেকে কঠিন শিলা দ্বারা গঠিত অংশ। এটাকে সাংকেতিক নামে ডাকা হয়, সে নামে সেটা হলো নিফে, অর্থাৎ নিকেল এবং লোহা, এই দুটো খনিজের অধিক্য সব থেকে বেশি থাকার কারণে এটাকে নিফে বলা হয়, আর এটার ঘনত্ব সব থেকে বেশি। তবে আমাদের মনে রাখতে হবে এইখানে এই যে কেন্দ্রমণ্ডলটা রয়েছে সেটাকে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হলো ঊর্ধ্ব কেন্দ্রমণ্ডল আর একটা হলো নিম্ন কেন্দ্রমণ্ডল। ঊর্ধ্ব কেন্দ্রমণ্ডল আর একটা হলো নিম্ন কেন্দ্রমণ্ডল। এখানে মনে রাখতে হবে যে ঊর্ধ্ব কেন্দ্রমণ্ডল সেখানেও কিন্তু সেটার ঘনত্ব সব থেকে বেশি আছে এবং নিম্ন কেন্দ্রমণ্ডল যেটা সেখানে ঘনত্ব অনেকটাই বেশি। তবে ঊর্ধ্ব কেন্দ্রমণ্ডলে এই জায়গাটা একটা স্তর আছে, যে স্তরটা ঠিক এই যে স্থলস্কার বলেছিলাম না ভূমণ্ডলের ঊর্ধ্বাংশে একই রকম স্তর রয়েছে। এই জন্যই এটা বুঝে যাবে কি করে যে এখানে একটা অর্ধগলিত লাভা নামে একটা স্তর আছে। তো এটা বোঝার জন্য আমাদেরকে জানতে হয়েছিল দুই ধরনের তরঙ্গের গতিবিধি বিশ্লেষণ পদ্ধতি, অর্থাৎ পি এবং এস তরঙ্গ। কারণ পি এবং এস তরঙ্গের মধ্যে দুটো আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য? না তো পি তরঙ্গ যেটা সেটা কঠিন তরল ও গ্যাসীয় সব মাধ্যমে চলাফেরা করতে পারে, কিন্তু এস তরঙ্গ শুধুমাত্র কঠিন মাধ্যমে চলাফেরা করতে পারে। এবার এক্ষেত্রে যখন পি এবং এস তরঙ্গ একসঙ্গে পাঠানো হলো, তো সেক্ষেত্রে প্রথমেই এস তরঙ্গের কিন্তু গতি স্ল্যাগিশ হয়ে গেল, অর্থাৎ ধীর হয়ে গেল। তারপরে আস্তে আস্তে এই স্তরে অর্থাৎ কেন্দ্রমণ্ডলের ঊর্ধ্বাংশে এসে এস তরঙ্গ পুরোপুরি হারিয়ে গেল, কিন্তু পি তরঙ্গ প্রশেষ পর্যন্ত ছিল। এ থেকে আমরা বুঝতে পারলাম যে কেন্দ্রমণ্ডলে অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরভাগের যে গঠন সেটা কিন্তু বিভিন্ন স্তর দ্বারা গঠিত শিলা এবং খনিজের উপস্থিতির কারণে। যাই হোক, এ পর্যন্ত আজকের ক্লাস। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে জিজ্ঞেস করতে।